আমরা ম্যাথমেটিক্সের আজকে খুবই গুরুত্বপূর্ণ 21টা ম্যাথ শিখবো, যে 21টা ম্যাথ শিখলে আমরা মোটামুটি আমাদের চাকরির পরীক্ষাগুলোতে, যে কোনো ধরনের পরীক্ষাগুলোতে মোটামুটি কভার পাবো ইনশাল্লাহ, পাটিগণিত রিলেটেড যে কোশ্চেনগুলো। সো 21টা ম্যাথের আমার আজকে টার্গেটটা হইতেছে সবাইকে, মানে যাদের ব্যাকগ্রাউন্ড আমাদের সায়েন্সের না, তাদেরই বিশেষ করে ম্যাথের জন্য সমস্যা হয়, তো সবাইকে এই 21টা ম্যাথ জাস্ট কিছু টেকনিকের মাধ্যমে যাতে সলভ করতে পারি এরকম একটা সিস্টেমে ধার করাই দেওয়া। তো আমাদের টার্গেট হইতেছে এই 21টা স্পেশাল ম্যাথ বিভিন্ন চাকরি এক্সামে যেগুলো আসতেছে সেগুলো নিয়ে একটা ভালো না ধারণা পাওয়া, যাতে করে এই মানে এই ম্যাথগুলো থেকে আসলে যেন আমরা অবশ্যই অবশ্যই পারি। ওকে ফাইন, আশা করি একটু যদি চেষ্টা করি আমরা দেখবো যে চাকরির পরীক্ষাগুলোতে ম্যাথমেটিক্স প্রবলেমগুলো আর আমাদের থাকবে না। আচ্ছা, এই ম্যাথটা হচ্ছে দুইজন পুরুষ এবং তিনজন বালক একটা কাজ 10 দিনে করতে পারে। তিনজন পুরুষ আর দুইজন বালক ওই কাজ 8 দিনে করতে পারে। দুইজন পুরুষ আর একজন বালক যদি করে তাহলে কতদিন সময় লাগবে? আচ্ছা, এই ম্যাথটা একটু বুঝে করতে হবে। একটু সিম্পল হিসাব নিয়ে যদি আমরা চিন্তা করি, ধরলাম একজন পুরুষ একদিনে করে এক্স কাজ, একদিনে করে এক্স কাজ। সিমিলারলি একজন বালক যদি কাজটা করে একদিনে, সে ধরলাম একদিনে ওয়াই কাজ করতে পারে আর কি একজন বালক। তাহলে এবার খেয়াল করে দেখো, এখানে দুইজন দুইজন পুরুষ আর তিনজন বালক একটা কাজ 10 দিনে করতে পারে। তাহলে ওদের ক্ষেত্রে জিনিস খেয়াল করে দেখো, তারা 10 দিনে করে হইতেছে একটা কাজ, এক কাজ। তাহলে একদিনে তারা কতটুকু কাজ করে? 1/10 অংশ, 1/10 অংশ। তাহলে দেখো আমরা এখানে বলতে পারি না যে দুইজন বালক দুইজন পুরুষ, একজন পুরুষের একদিনের কাজ ছিল এক্স, তাহলে দুইজন পুরুষের একদিনের কাজ হবে 2x। সিমিলারলি তিনজন বালকের একদিনের কাজ হবে কি 3y। এই যে তাদের টোটাল কাজ, একদিনের টোটাল কাজ কত? 1/10। সিমিলারলি পরেরটা বলছে কি তিনজন পুরুষ আর দুইজন বালক ওই কাজটা করে 8 দিনে। তাহলে তিনজন পুরুষ যদি হয় তাহলে এটা 3x প্লাস এইটা হবে 2y 1/8। আচ্ছা, এটা আমাদের সমীকরণ 1, এটা আমাদের সমীকরণ 2। 1 আর 2 সমীকরণ সমাধান করে x আর y এর যে মানটা আমরা পাবো সেই মানটাই কিন্তু একজন পুরুষের একদিনের কাজ আর একজন বালকের একজনের কাজ। ওকে ফাইন, তাহলে আমরা এটাকে যদি সমাধান করতে চাই, যে যেমন মন চাই সমাধান করতে পারি। নরমালি আমরা 1 নংকে 3 দিয়ে গুণ করতে পারি, মাইনাস 2 নংকে 2 দিয়ে গুণ করতে পারি। তাহলে এটা হলো 6x প্লাস 9y সমান সমান 3/10। সিমিলারলি 6x প্লাস 4y সমান সমান 2/8। আচ্ছা, যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ করে সাইনটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এই জায়গাটাতে আমাদের আসতেছে, এটা কেটে গেল, থাকবে 5y সমান সমান 3/10 মাইনাস 2/8। আচ্ছা, এই জায়গাটাতে আমরা সলভ করে y এর মানটা বের করব। আমরা একটু সলভ করলে y এর মানটা বের হয়ে যাবে। সো এইটা একটু সলভ করব আমরা। y এর মানটা দেখো, সলভ করলে আসতেছে 1/100, এটা আমাদের y এর মান। তাহলে 1 নং সমীকরণে যদি y এর মান বসাই তাহলে আমাদের এখানে থাকবে 2x প্লাস 3 ইন্টু 1/100 সমান 1/10। তাহলে এটা সলভ করব, সলভ করলে আমাদের x এর মানটা আসতেছে অ্যাকচুয়ালি 7/200, 7/200। আচ্ছা, x এবং y এর মানটা যখন পেয়ে গেছি, তার মানে একজন বালক এবং একজন পুরুষের একদিনের কাজের কোয়ালিটি পেয়ে গেছি। এখন আমাকে বলতেছে দুইজন পুরুষ আর একজন বালকের কতদিন সময় লাগবে। আচ্ছা, যদি দুইজন পুরুষ আর একজন বালকের কথা চিন্তা করি, তাহলে খেয়াল করে দেখো আমাদের এই জায়গাটাতে আমরা দুজন পুরুষ আর একজন বালক হিসাবটা করি। 2x প্লাস 1y, দুজন পুরুষ আর একজন বালক। তাহলে এখানে আমার 2 ইন্টু এক্স এর মান আসতেছে 7/200 প্লাস একজন বালকের কাজটা আসতেছে n/100। তো এইখানে যে ঘটনাটা আমাদের ঘটতেছে, দুজন পুরুষ আর একজন বালকের ওই কাজটা করতে সময় লাগে হইতেছে, আমরা যদি এটি ক্যালকুলেশন করি 7/100 প্লাস 1/100, তার মানে 8/100, সো 2/25। আচ্ছা, এই ব্যাপারটা কি বলতো? এর ব্যাপারটা হইতেছে দুইজন পুরুষ আর একজন বালকের একদিনের কাজ, একদিনের মোট কাজ 2/25। তাইলে
একদিনে যদি এত অংশ করে, খেয়াল করে দেখো, এত অংশ করে একদিনে, তাহলে এক বা সম্পূর্ণ অংশ করে, ছোটকালে শিখছিলাম, জাস্ট এটা উল্টাই দিব, 25/2 সমান সমান এতদিনে, এটাই আমাদের অ্যান্সার। এই জায়গাটা আমাদের অ্যান্সার। ম্যাথটা যদি একটু বড় বড় লাগতেছে, বাট এই ম্যাথটা খুবই খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে রিটেন এক্সামের জন্য। ওকে ফাইন। 16 নাম্বার প্রবলেম। 16 নম্বর প্রবলেমটা একটু বুঝতে হবে। এই প্রবলেমটা এখনের বাকি প্রবলেমগুলো বেশ একটু বড় বড়ই হবে, কারণ এই ম্যাথগুলো বিশেষ করে রিটেনের দিকে বেশি ইম্পর্টেন্ট। এমসিকিউ গুলোতে বড় বড় ম্যাথগুলো নরমালি দেয় না। এখানে বলতেছে এ বি এক্স টাকা ওয়াই টাকা পি এবং কিউ মাসের জন্য যদি বিনিয়োগ করে, তাহলে লাভের অনুপাত কত, এটা আমাকে বের করতে হবে। আচ্ছা, লাভের অনুপাতে যদি ফর্মুলাটা আমরা ইউজ করি, দেখো এখানে আমাকে বলতেছে এ বি এক্স টাকা আর ওয়াই টাকা, ওই বেচারাটা এক্স টাকা ইনভেস্ট করে পি মান্থের জন্য, আর ও ওয়াই টাকা ইনভেস্ট করে কিউ মান্থের জন্য। তাহলে লাভের অনুপাত কেমন হওয়া উচিত বলো? পি এক্স ইজ টু কিউ ওয়াই, পি এক্স ইজ টু কিউ ওয়াই, এটা তাদের অনুপাত হওয়া উচিত। ওকে ফাইন। আমরা একটা এক্সাম্পল দেখলে ব্যাপারটা ইজিলি বুঝতে পারবো। পি এক্স ইজ টু কিউ ওয়াই হবে, কিউ এ 10,000 টাকা বিনিয়োগ করলো, তার 6 মাস পর বি 20,000 টাকা বিনিয়োগ করে, বি 20,000 টাকা বিনিয়োগ করে। আচ্ছা, 1 বছর পর 5,000 টাকা লাভ হলে কে কত পাবে? আচ্ছা, তাহলে হিসাবটা হইতেছে পি এক্স ইজ টু কিউ ওয়াই, এত অনুপাতে পাবে। আচ্ছা আমাকে বলো, পিটা কি? প্রথম ব্যক্তির টাকা 10,000 টাকা, আর এক্সটা আইতেছে প্রথম ব্যক্তি 10,000 টাকা, আর পিটা আইতেছে সে কত মান্থের জন্য বিনিয়োগ করে। সিমিলারলি কিউটা আইতেছে সেকেন্ড ব্যক্তি কত মাসের জন্য বিনিয়োগ করে, আর ওয়াইটা আইতেছে সেকেন্ড ব্যক্তির মোট টাকা ছিল কত। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, প্রথম ব্যক্তি কিন্তু 1 বছরের হিসাবেই টাকা বিনিয়োগ করছে, কারণ সে বছরের শুরুতেই করছে। আর দ্বিতীয় ব্যক্তি 6 মাস পরে করছে, 6 মাস পর, যেহেতু 6 মাস পর করে, তাহলে সেই বেচারা কিন্তু 6 মান্থের জন্য করে, শুধু 6 মান্থের জন্য করে। তাহলে আমাকে বলো, প্রথম ব্যক্তির টাকা ছিল 10,000 টাকা, সে করছে 12 মাসের জন্য, আর সেকেন্ড ব্যক্তি ইনভেস্ট করছে 6 মান্থের জন্য, কিন্তু তার টাকা 20,000 আচ্ছা, এবার আমরা যদি একটু কাটাকাটি করি, তাহলে দেখি এখানে 4টা শূন্য কেটে গেল, এখানে 4টা শূন্য কেটে গেল, এইবারও আর এবারও কেটে গেল, তার মানে 1:1, তারা সমান সমান লাভ পাবে। তাহলে আমাকে বলো 1:1 অনুপাতে, তাহলে এখন টোটাল লাভ কত? তাহলে এ লাভ পাবে কত? এ লাভ পাবে টোটাল লাভ ছিল আমার 5,000 টাকা, তাহলে এ লাভ পাবে কি 5,000-এর 1/2, দুইটা কোত্থেকে পেলাম? এই যে অনুপাতগুলার যোগফল, আমরা জানি অনুপাতগুলোর যোগফল বের করতে হয়, জানি এখান থেকে সেই দুইটা আসছে, এই দুইটাই আমার এখানে আসছে। সো তার 1 ভাগ পাবে ও, কারণ তার এখানে 1 ভাগ আছে। সো এটা কাটাকাটি যদি করি আমরা, তাহলে এখানে থাকবে 2,500 টাকা। সো এ পাবে 2,500 টাকা, আর একটা বিয়োগ করলে বা এই সূত্র থেকে অ্যাপ্লাই করলে তুমি বি কত টাকা পাবে সেটাও তুমি পেয়ে গেলা। ওকে ফাইন। এবার 17 নম্বর প্রবলেম। 17 নম্বর প্রবলেমটা বলতে পারি যে এখন পর্যন্ত পরীক্ষায় আসা বা এই টাইপের মধ্যে সবচেয়ে কঠিন টাইপ। এই ম্যাথটা আমাকে একটু বুঝে করতে হবে। এই ম্যাথটাতে কিছু প্যাচ আছে, প্যাচগুলো একটু বুঝতে পারলে ম্যাথগুলো খুব বেশি কঠিন হবে এমন না। খেয়াল করে দেখো, একজন ব্যবসায়ী 20% ক্ষতিতে একটা পণ্য বিক্রি করলো। যদি পণ্যটি আরো 100 টাকা বেশি দামে বিক্রি করা যেত, তাহলে 5% লাভ হইতো। প্রকৃত ক্রয় মূল্য কত? আমি ধরলাম এই প্রকৃত ক্রয় মূল্য হইতেছে আমার X টাকা, তাহলে 20% ক্ষতিতে যদি সে পণ্যটা বিক্রি করে, বুঝো 20% ক্ষতিতে যদি সে পণ্যটা বিক্রি করে, তার মানে ওই বেচারার সেলিং প্রাইস, এসপি মানে সেলিং প্রাইস,
সেলিং প্রাইস দিতেছে 80% অফ এক্স। এক্স যেহেতু 20% ক্ষতি, তার মানে 80 কত 80%, তাহলে আর এক্স এর 80% সে বিক্রি করতেছে, তার সেলিং প্রাইস হচ্ছে এক্স এর 80%। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, যদি সে পণ্যটি আরো 100 টাকা বেশি দামে বিক্রি করা যেত তাহলে তার 5% লাভ হতো। 5% লাভে 5% লাভে সেলিং প্রাইসটা কত বলো তো? 5% লাভে সেলিং প্রাইসটা হইতেছে 105। 105% ইন্টু 100, সরি 105% ইন্টু এক্স, এক্স এর 105%। এইবার কথা হইতেছে এই দুই বেচারাটার ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কত বলো? এই দুই বেচারা যে ডিফারেন্স, এত পার্সেন্টের এক্স মাইনাস 80%-এর যে এক্স এর যে 80%, এই ডিফারেন্সটাই কিন্তু আমাদের 100 টাকা। বিকজ এই ঘটনাটা ঘটলে 100 টাকার একটা চেঞ্জ আসে, কারণ এখানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে পণ্যটি যদি আরো 100 টাকা বেশি দামে বিক্রি করা যেত তাহলে আরো 5% লাভ হইতো। আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেট করতে পারলে আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 105 ডিভাইডেড বাই 100 ইন্টু এক্স মাইনাস 80 ডিভাইডেড বাই 100 ইন্টু এক্স সমান সমান 100। তো এই জায়গাটাতে আমরা এক্স এর সমাধানটা যদি করতে পারি, আমরা নিজেদের মতো করে এক্স এর সমাধানটা করে দিব। এক্স এর সমাধানটা খুব সোজা। তাহলে এক্স এর মান আসতেছে এখানে 400 টাকা। সো কস্ট প্রাইস অ্যাকচুয়ালি 400 টাকা। এটাই আমাদের ইন্ডিয়ান অ্যান্সার। ওকে ফাইন। 18 নম্বর, এই ম্যাথটা একটু বুঝে করতে হবে, ম্যাথটাতে কিছু প্যাচ আছে। একজন লোক 25% লাভে একটা পণ্য ক্রয় করলো। 25% লাভে ক্রয়, সরি লাভে তো আর কেউ ক্রয় করে না, লাভে বিক্রয় করছে। 25% লাভে বিক্রয় করলো। যদি সে এটাকে 20% কমে কিনতে পারতো এবং 10 টাকা 50 পয়সা কমে বিক্রি করতো তাহলে তার 30% লাভ হতো। আচ্ছা, 25% লাভে একটা পণ্য বিক্রয় করলো, 25% লাভে সেলিং প্রাইস কত বলি আমরা? 25% লাভে সেলিং প্রাইস, প্রকৃত ক্রয় মূল্য আমরা x টাকা ধরে নিছি, তাহলে সেলিং প্রাইসটা কত? 125% ইন্টু এক্স, এটা গেল। যদি সে এটাকে 20% কমে কিনতে পারতো এবং এত টাকা কমে বিক্রি করতো তাহলে তার 30% লাভ হতো। আচ্ছা, 30% লাভে সেলিং প্রাইস আমরা দেখি, 30% লাভে সেলিং প্রাইস, 30% লাভে সেলিং প্রাইস 30, 130 ইন্টু, আচ্ছা এই জায়গাটাকে আমরা একটু ভেঙে নেই, 125 ডিভাইড বাই 100 ইন্টু এক্স, 25 দিয়ে যদি আমরা করি তাহলে 5x/4। আচ্ছা, এখানে একটা ব্যাপার খেয়াল করতে হবে, যদি সেটাকে 20% কমে কিনতে পারতো, 20% কমে যদি কিনতে পারতো, এর ব্যাপারটা কি বলতো? তার ক্রয় মূল্য যে 100 টাকা ছিল তার থেকে সে 20% কমে যদি কিনতে পারতো তাইলে ঘটনাটা কি হতো এটা আমাকে বের করতে হবে। আচ্ছা, তাইলে 20% কমে 20% কমে 20% কমে কস্ট প্রাইস, কস্ট প্রাইস খেয়াল করে দেখো, কস্ট প্রাইস হবে হইতেছে 80% ইন্টু এক্স, তাহলে এখানে থাকবে হইতেছে 80/100 এক্স, দ্যাটস ওয়াই 20 4x/5। এটা হচ্ছে আমাদের 20% কমে কিনতে পারলে তার খরচ হতো এই টাকা। এইবার খেয়াল করে দেখো, 20% কমে কিনতে পারতো এবং এত টাকা কমে বিক্রি করতো তাহলে তার 30% লাভ হতো। আচ্ছা, এই 30% লাভটা কিসের জন্য হতো বলতো? যে টাকা ক্রয় করছে এটার রেসপেক্টে লাভ হতো না, এই বেচারার রেসপেক্টে লাভ হতো না, কারণ 20% কমে যদি কিনতে পারতো তাইলেই লাভের ঘটনাটা করতেছে। তাহলে এই জায়গাটা, এই জায়গাটা আমি লিখে ফাঁকা রাখছিলাম শুধুমাত্র এইটা বোঝানোর জন্য, এই যে 30% লাভে সেলিং প্রাইস হবে হইতেছে এইটার রেসপেক্টে, এইটার রেসপেক্টে। সো এই জায়গাটা আমাদের একটু বুঝতে হবে। তাহলে 130%, তাহলে আমার এখানে থাকবে হইতেছে 130 ডিভাইডেড বাই 100 ইন্টু 4x/5। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে কিছু একটা আসবে, এটা এটা কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল, একটা শূন্য শূন্য কেটে গেল,
এবার আমরা রেখে দেই। আচ্ছা এই জায়গাটা আপাতত রেখে দিতে পারি আমরা, সমস্যা নেই। এখানে থাকলে 4 13, 4 একটু ছোট করি, 2 5, তার মানে উপরে থাকবে 26 এক্স, নিচে থাকবে 25। আচ্ছা এটা থাকলো। আচ্ছা এইবার খেয়াল করে দেখো, এই যে এত কমে যে বিক্রি করতা, তার মানে আগে যে দামে বিক্রি করছো তার থেকে এত দামে কম বিক্রি করতা, তাহলে বলো ভাইয়া এই যে তুমি বিক্রি করছিলা প্রথমে, আর এখন তোমার 30% লাভে বিক্রয়, কিন্তু এইটা, এই দুইটা বিক্রয়ের ডিফারেন্সটা কত বলো? এই দুইটা যে বিক্রয় করলাম আমরা, এই দুই বিক্রয়ের ডিফারেন্সটাই কিন্তু 10.5 টাকা। এই জায়গাটা আমাদের একটু বুঝতে হবে, এইটা বুঝতে পারলে আর ভেজাল নাই। অতএব আমরা বলতে পারি 26x ডিভাইডেড বাই 25 মাইনাস 5x ডিভাইডেড বাই 4 সমান সমান 10.50 টাকা। এই জায়গাটা কিভাবে সমাধান করবা তোমার ব্যাপার, সমাধান করে নিজের মতো করে একটা অ্যান্সার বের করে দেখবে অ্যান্সারটা আসবে 50 টাকা। সো আমার নির্ণেয় কস্ট প্রাইস এত টাকা, এত টাকা। ওকে ফাইন। পরের এই প্রবলেমটা একটু বুঝতে হবে। আমরা নর্মালি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে 1 বছরের হিসাবটা জানি, সি ইকুয়াল পি অন প্লাস আর হোল টু দি পাওয়ার এন। 1 বছর মানে হইতেছে এন এর মানটা বছরের রেসপেক্টে থাকে, 1 2 3 4 5 6 এরকম বছরে থাকে। কিন্তু আমাদের কিছু কিছু ম্যাথ আসে হইতেছে অর্ধবার্ষিক মুনাফা দেওয়া থাকে বা 3 মাস অন্তর অন্তর মুনাফা দেওয়া থাকে। তো তখন আমাদের হিসাবটা করতে হবে, হাফ ইয়ারলি মুনাফা যদি দেওয়া থাকে, হাফ ইয়ারলি যদি দেওয়া থাকে তাহলে অ্যান্সার সূত্রটা হবে সি পি ইন্টু অন প্লাস আর বাই 2 হোল টু দি পাওয়ার 2n। সিমিলারলি যদি 3 মাস অন্তর থাকে, 3 মাস অন্তর থাকে, 3 মাস অন্তর থাকলে সি এর মানটা হবে পি ইন্টু অন প্লাস আর ডিভাইড বাই 4 হোল টু দি পাওয়ার 4n। এই ফর্মুলা দুটো অ্যাপ্লাই করতে পারলে ম্যাথটা আসলে সোজা। আচ্ছা আমরা না হয় একটা এক্সাম্পল দেখবো, একটা এক্সাম্পল দেখলে ব্যাপারটা আরো বেশি ইজি হয়ে যাবে। হাফ ইয়ারলি আর কোয়ার্টার মানে 3 মাস অন্তর অন্তর যে সিস্টেমটা, এটা মাঝে মাঝে পরীক্ষায় দিয়ে কনফিউজ করে দেয়। কোনো ব্যক্তির অর্ধ বার্ষিক মুনাফার হার 10% হলে 2 বছর পরে মুনাফা কত? যেখানে মূলধন সে ধরলাম আমি 2000 টাকা, তাহলে আমার মূলধন 2000 টাকা দেওয়া আছে। কোশ্চেনটা আমার মতো করে সোজা করে লিখলাম। এখানে বলতেছে অর্ধবার্ষিক মুনাফা দেওয়া আছে 10%, 2 বছর পরে মুনাফা কত হবে? মূলধন দেওয়া আছে আমাদের 2000 টাকা। তাহলে আমরা ফর্মুলাটা জানি কি? আমাদের ফর্মুলাটা হইতেছে সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর বাই 2 হোল টু দি পাওয়ার 2n। আচ্ছা পি এর মান দেওয়া আছে হইতেছে 2000 টাকা, 2000 টাকা 1 প্লাস আর বাই 2, আর দেওয়া আছে 10%, তার মানে 10/2% হোল টু দি পাওয়ার 2n, 2 ইন্টু n এর মান 2। সো এখানে আমাদের সলভ করলে থাকতেছে 2000 1 প্লাস 10 রে যদি 2 দিয়ে কাটাকাটি করি 5 থাকবে, পার্সেন্টের জন্য 100 দিয়ে ভাগ হোল টু দি পাওয়ার 4। এটাই আমাদের নির্ণেয় চক্রবৃদ্ধি মুনাফা, আই মিন আসল সহ। তাহলে এটা থাকবে হইতেছে আমার 2000 ইন্টু 105 ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার 4। এখানে টাকা থাকে আমার 2431.12 টাকা। এটা হচ্ছে আসল সহ। অতএব মুনাফাটা একটু হিসাব করে বের করতে হবে, জাস্ট বিয়োগ করলেই হয়ে যায়। অতএব মুনাফা সমান সমান এত মাইনাস 2000। আমার থাকবে এতে 431 টাকা, 431 এত। এটাই আমার নির্ণেয় মুনাফা, এটাই আমার নির্ণেয় মুনাফা।
ওকে ফাইন, এখন আমাদের স্পেশাল 21 এর আর দুইটা ম্যাথ বাকি আছে। এই ম্যাথটা আমরা একটু দেখি। কোন সুষম বহুভুজের বাহু সংখ্যা n হলে অন্তস্থ কোণ কত? আচ্ছা, এই জায়গাটাতে কোশ্চেনটা কি একটু বুঝি আমরা। কোন বহুভুজের বাহু সংখ্যা n, আমাকে বলতেছে যে এই একটা সুষম বহুভুজ, 1 2 3 4 5 6, 6টা বাহু আছে। এই বেচারার অন্তস্থ কোণের মানগুলো বের করতে হবে। 1 2 3 4 5 6, এই 6টা কোণের যোগফলটা আমাকে বের করতে হবে। তাহলে এই অন্তস্থ কোণের ফর্মুলাটা আমরা যদি মনে রাখি, ফর্মুলাটা হবে n-2 ইন্টু 180, এটা আমাদের অন্তস্থ কোণ। তাহলে আমাকে বলো, আমাকে যদি বলে সুষম বহুভুজের বাহু সংখ্যা 6 হলে অন্তস্থ কোণের কোণের মান কত? তাহলে খুবই সিম্পল হিসাব, যে 6 - 2 ইন্টু 180। সো 4 ইন্টু 180 করলে 6 - 2 তে 4 থাকে, তাহলে 4 ইন্টু 180 যদি আমরা করি তাহলে 720 ডিগ্রি। তো অন্তস্থ কোণের মান হইতেছে মোট 120 ডিগ্রি। আচ্ছা, আর একটা ম্যাথ এখান থেকে একটু ঘুরায় আসে, একটু দেখি। সুষম বহুভুজের একটা অন্তস্থ কোণের মান 135 ডিগ্রি হলে আমাকে বলতেছে বাহু সংখ্যা কত? তাহলে আমাকে বলো, একটা কোণ যদি 135 ডিগ্রি হয় তাহলে n সংখ্যক বাহু থাকলে টোটাল কোণ হবে n। আর আমরা জানি যে এমনিতে অন্তস্থ কোণের হিসাবটা হইতেছে এখান থেকে বের হয় 180। তাহলে এখানেও টোটাল কোণের মান বের হইতেছে, এখানেও টোটাল কোণের মান বের হচ্ছে, দ্যাটস ওয়াই দুইজন সমান। তাহলে এখান থেকে থাকতেছে 135 ইন্টু n মাইনাস 180n মাইনাস 360। তাহলে এখান থেকে আমরা n এর মানটা বের করে ফেলতে পারি। n এর মানটা আসতেছে আমাদের 360, 180 মাইনাস 135, 360 ভাগ অ্যান্সার, সো 8। তো এই জায়গা থেকে আমার n এর মানটা আসতেছে 8। তার মানে সুষম বহুভুজের বাহু সংখ্যা হইতেছে 8। এটাই আমাদের ম্যাথ। সো এখান থেকে দুইটা প্রকার ম্যাথই আসে, এই শর্টকাটটা অ্যাপ্লাই করলে আমরা দুইটা ম্যাথই করে ফেলতে পারি। ওকে ফাইন, লাস্ট ম্যাথটা একটু বুঝতে হবে। লাস্ট ম্যাথটা খুবই সিম্পল একটা ম্যাথ, বাট পরীক্ষায় খুবই আসে, একটু চিন্তা করে সময় নিয়ে করতে হয়। বাট আমরা একটু টেকনিক অ্যাপ্লাই করতে পারলে ম্যাথটা ইজিলি সলভ করে ফেলতে পারবো। আমাকে বলতেছে পি মৌলিক সংখ্যা হবে যদি n দিয়ে পি ভাগ না যায়। n এর কন্ডিশনটা একটু খেয়াল করতে হবে, তো পি মৌলিক সংখ্যা কিনা আমাকে পরীক্ষায় মাঝে মাঝে আসে, দেখতে হবে যে নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা বা কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা না, এটা ডিফাইন করতে বলে। তো আমাকে সেই সংখ্যাটা ডিফাইন করার জন্য আমরা কি করব, খেয়াল করে দেখি আমরা। 17 18 আমাকে বললো এই দুইটার মধ্যে কে মৌলিক সংখ্যা, এটা আমাকে বের করে দিতে হবে। আচ্ছা, আমি বলছিলাম যে n স্কোয়ার গ্রেটার অর ইকুয়াল পি, তাহলে এখানে পি এর মানটা হয় 17 না হয় 18। তাহলে n স্কোয়ার লেস অর ইকুয়াল 17 যদি হয়, আচ্ছা n এর মান কত হলে 17 থেকে ছোট বা বড় হবে, ছোট বা সমান হবে, সরি, n এর মান যদি 4 হয় তাহলে আমার এই ঘটনাটা কিন্তু ঘটতে পারে। n এর মান 4, কারণ n এর মান 4 থেকে ছোট কারো হতে হয়, 5 হয়ে গেলে তো 25 হয়ে গেল। তার মানে nটা সারা জীবনই ন্যাচারাল নাম্বার, আই মিন n হইতেছে স্বাভাবিক সংখ্যার সাবসেট বা উপসেট। সো n এর মান সবসময়ের জন্য 1 থেকে শুরু হবে, 1 2 3 4 5 এরকম পূর্ণ সংখ্যা হবে। তাহলে 4 হইতেছে ম্যাক্সিমাম নাম্বার, যেহেতু 4 এর থেকে কোনো বড় সংখ্যাকে স্কোয়ার করলে 17 থেকে বড় হয়ে যায়, তার মানে n এর মান 4 এর উপরে কেউ হইতে পারবে না। তাহলে n এর মান কত অ্যাকচুয়ালি? 1 2 3 4। এই 4টা সংখ্যার মধ্যে আমাকে দেখতে হবে মৌলিক সংখ্যা কে কে। মৌলিক সংখ্যা 2 আর 3, এই 2 এবং 3 দিয়ে ভাগ করে দেখতে হবে 17 ভাগ করা যায় কিনা। যদি 2 এবং 3 দিয়ে 17 ভাগ না যায়, তার মানে 17 মৌলিক সংখ্যা। আমরা খেয়াল করে দেখি, 17 2 দিয়েও ভাগ যায় না, আবার 17কে 3 দিয়েও ভাগ করা যায় না। দ্যাটস ওয়াই এই বেচারাটা মৌলিক সংখ্যা। তো 17 মৌলিক সংখ্যা, 17 আমাদের মৌলিক সংখ্যা। এবার 18 হিসাবটা সিমিলারলি, 18 হিসাব যদি আমরা করি, 5 এবার হিসাব করতে গেলে দেখো 5 অনেক বড় যায়, 25 হয়ে যাবে। দ্যাটস ওয়াই হিসাবটা আমার 4 এরই করতে হবে, 4 এরই করতে হবে। তাহলে যদি এটা 4 হয় তাহলে n এর মানটা আসবে হইতেছে n ইকুয়াল 1 2 3 4। এই 4 এবং 1 মৌলিক সংখ্যা না, দ্যাটস ওয়াই এদেরকে ভাগ করা লাগবে না, আমার ভাগ করতে হবে মৌলিক সংখ্যাগুলো দিয়ে। মৌলিক সংখ্যা আছে 2 3, আমাকে দেখতে হবে 18কে 2 অথবা 3 কাউকে দিয়ে ভাগ করা যায় নাই। যেহেতু 18 2 এবং 3 দুইটা দিয়েই ভাগ হয়ে যায়, দ্যাটস ওয়াই 18 মৌলিক সংখ্যা না।
সো এখানে 18 মৌলিক সংখ্যা নয়, সো 18 মৌলিক নয়, এটাই আমাদের স্পেশাল 21। ইনশাল্লাহ সবাই যদি বুঝতে পারি তাহলে অবশ্যই আমাদের ম্যাথমেটিক্স নিয়ে আর কোনো প্রবলেম হবে না। এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমরা কমেন্ট বক্সে কোশ্চেনগুলো জানাবো। ঠিক আছে, আজ এই পর্যন্তই।